Hello dear students, welcome to TWS Academy. আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ক্লাস হবে একটি দুর্দান্ত ক্লাস। তো আজকের ক্লাসে যারা যুক্ত হচ্ছ তাদের সকলকে বলবো যে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, তার সঙ্গে খাতা পেন নিয়ে বসে যাবে। সমস্ত তথ্য এখান থেকে আলোচনা হবে এবং এগুলো তোমরা খাতায় লিখতে থাকবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ফ্রি ক্লাস লাইভ দেখতে। সোম থেকে শনি আমাদের এখানে ফ্রি ক্লাস করানো হয়, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত ক্লাস হয়। এবং আমাদের পেইড ব্যাচে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ভর্তি হতে পারো। আর সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন? তো কবুলিয়াত ও পাট্টা এই বিষয়টা কি? এটা হচ্ছে একটা ভূমি, কিন্তু যে তোমার হচ্ছে এটা ভূমি রাজস্ব বা ভূমির সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত। এই তোমার হচ্ছে কবুলিয়াত ও পাট্টা প্রথা। এই প্রথাটি যিনি প্রবর্তন করেছিলেন তিনি কে? তিনি হবেন সঠিক উত্তর এখানে শের শাহ। তো শের শাহ সুরি তিনি ছিলেন, বা তার প্রকৃত নাম কি? ফরিদ খাঁ, তাই তো শের শাহের প্রকৃত নাম। তো তিনি এটার প্রবর্তক ছিলেন। আচ্ছা, শের শাহ তিনি হচ্ছে তোমার 1540 থেকে 1545 সাল পর্যন্ত শাসক ছিলেন, সুরি বংশের শাসক ছিলেন। এবং তিনি ভারতে বিভিন্ন কিছু কিন্তু প্রবর্তন করেছিলেন, যেমন হচ্ছে রুপিয়া নামক মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন, রুপিয়ার প্রচলন করেন। তার সঙ্গে তোমার হচ্ছে ডাক ব্যবস্থা, ঘোড়ার পিঠে, তো ইত্যাদি কিন্তু পরীক্ষায় আসতে পারে গুরুত্বপূর্ণ, যে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন, তারপরে হচ্ছে রুপিয়া, তারপরে তোমার হচ্ছে সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তিনি তোমার হচ্ছে চালু করেছিলেন। তো এই প্রভৃতি কিন্তু যুক্ত হচ্ছে শের শাহের সঙ্গে, বা শের শাহের তোমার হচ্ছে উল্লেখযোগ্য কিছু কার্যের সঙ্গে। তারপরে দেখো নবান্ন নাটকটি কার সৃষ্ট বা নবান্ন রচনা করেছেন? অ্যান্সার হবে কি? দেখো নবান্ন নাটকটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিজন ভট্টাচার্য। তিনি নবান্ন, তার কিন্তু শ্রেষ্ঠ সাহিত্যকর্ম ছিল এই নবান্ন নাটক। পরবর্তী প্রশ্ন, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ENIAC কি বলা হচ্ছে? ENIAC এটা হচ্ছে তোমার প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এটা তৈরি করেন কি? প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি সেটা আমরা তাহলে এখান থেকে জানতে পারলাম, যেটা হচ্ছে তোমার ENIAC। এটার পুরো কথা যদি বলা হয়, ই ফর ইলেকট্রনিক, তোমার হচ্ছে এন ফর নামেরিক্যাল, তারপরে হচ্ছে আই ফর ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এটার হচ্ছে পুরো কথা, ঠিক আছে। এই কম্পিউটারটি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন আমেরিকান প্রকৌশলবিদ জে প্রেসার একার্ট। তিনি কিন্তু এটার নির্মাতা ছিলেন। কবে নির্মাণ করেন এটার তিনি? সেটা হচ্ছে 1945 সালে। 1945 সালে কবে নির্মাণ হয় এটা, বা এটার কার্য সম্পন্ন হয়েছিল 1945 সালে। এবং 1946 সালে এটাকে সম্পূর্ণভাবে কিন্তু বাজারজাত করা হয়, বা এটাকে কিন্তু তোমার হচ্ছে মার্কেটিং করা হয়েছিল 1946 সালে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, রাজ্যপাল নিয়োগ করেন না, রাজ্যপাল কাকে নিয়োগ করেন? তো রাজ্যের শাসনতান্ত্রিক ক্ষমতা 154 ধারা অনুযায়ী কার হাতে ন্যস্ত? এটা হচ্ছে তোমার রাজ্যপালের উপরে বা রাজ্যপালের হাতে ন্যস্ত। তো এই তোমার হচ্ছে রাজ্যপাল, তিনি কিন্তু শাসনতান্ত্রিক ক্ষমতা অনুযায়ী তিনি কিন্তু বিভিন্ন পদাধিকারীদেরকে নিয়োগ করে থাকেন। তো এর মধ্যে কাকে নিয়োগ তিনি করেন না? বলো দ্রুত বলো।
সেটা হবে কাকে? রাজ্যপাল নিয়োগ করেন না, এখানে দেখো হাইকোর্টের বিচারপতিদেরকে কিন্তু তিনি নিয়োগ করেন না, মুখ্যমন্ত্রীকে তিনি নিয়োগ করে থাকেন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা তার সদস্যদের তিনি নিয়োগ করার দায়িত্ব পান। তারপর হচ্ছে দেখো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকেও কিন্তু তিনি নিয়োগ করে থাকেন, তার সঙ্গে রাজ্যের নির্বাচন কমিশনারকে তিনি নিয়োগ করেন। তারপরে হচ্ছে তোমার যে রাজ্য মন্ডলীর সদস্যগণ থাকে তাদেরকেও কিন্তু তিনি তোমার হচ্ছে নিয়োগ করে থাকেন প্রভৃতি হচ্ছে তোমার রাজ্যপাল কর্তৃক নিয়োগ বা রাজ্যপাল এদেরকে নিয়োগ করতে পারেন, কিন্তু হাইকোর্টের বিচারপতিগণকে তিনি নিয়োগ করতে পারেন না। ওকে, নেক্সট দেখো, মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? মাছ এবং উভচরের মধ্যে সংযোগ রক্ষা করে কোন প্রাণীটি? আচ্ছা, অ্যান্সার হবে কোনটি? দেখো, মাছ এবং উভচরের মধ্যে কিন্তু তোমার হচ্ছে বিবর্তন হয়েছে। বলা হয় প্রথম জীবের জন্ম কোথায় হয়? সেটা হচ্ছে জলে, তারপরে আস্তে আস্তে কিন্তু হচ্ছে সেটা ডাঙায় আসতে থাকে, তাই তো? জল থেকে বিবর্তন হতে হতে সেটা ডাঙায় উঠে আসে। তো উভচর প্রাণী যেগুলো থাকে, উভচর প্রাণীদেরকে কিন্তু ধরা হয়ে থাকে ওই পর্যায়ের প্রাণী যারা কিন্তু প্রথম জল থেকে তোমার হচ্ছে উপরে এসেছিল বা পৃথিবী পৃষ্ঠে ভূমি রূপে কিন্তু এসেছিল। তো এই মাছ এবং উভচর এদের মধ্যবর্তী কিন্তু অন্তর্বর্তীকালীন একটা প্রাণী আছে, বলা হয়ে থাকে সেই প্রাণীটিকে সাধারণত বলা হয় যে সেই প্রাণীটি হচ্ছে লাংফিশ। এখানে উত্তরটি শো হয়ে যায়, শো করে দেখে নিই। দেখো, লাংফিশ হচ্ছে কি? লাংফিশকে বলা হয় এটা হচ্ছে তোমার মাছ এবং উভচরের মধ্যে সংযোগ রক্ষা করছে। কিভাবে? দেখো, এই যে লাংফিশ, এই লাংফিশের আমরা দেখতে পাবো মাছের মতো দেখতে, মাছের মতো ফুলকা আছে। কি কি আছে এর? ফুলকা আছে, ফুলকা আছে। তারপরে মাছের মতো তোমার হচ্ছে এরা জলেই অবশ্য বসবাস করে এবং তোমার হচ্ছে এদের পাখনা আছে মাছের মধ্যে, কিন্তু এরা আবার উভচরের মতো ফুসফুস আছে। কি আছে এদের? ফুসফুস আছে। তো সুতরাং এই প্রাণীটি কিন্তু ডাঙায়ও বেঁচে থাকতে পারে, জলজ প্রাণী হওয়ার সত্ত্বেও কিন্তু এটা ডাঙায় বেঁচে থাকতে পারে। সুতরাং এটাকে বলা হয়ে থাকে মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট হচ্ছে শ্বেতপদ্ম কোন দেশের জাতীয় প্রতীক? শ্বেতপদ্ম কোন দেশের জাতীয় প্রতীক? জার্মানি, ইতালি, জাপান, ইরান। অ্যান্সার হবে কোন দেশের? শ্বেতপদ্ম হচ্ছে ইতালির জাতীয় প্রতীক। যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো ক্লাসে একটা করে লাইক করে দাও এবং ক্লাসটি ভালো লাগলে সকলে কিন্তু কমেন্টে জানিয়ে যাবে যে ক্লাসটি কেমন লাগছে। নেক্সট দেখো, চীনা বাদাম উৎপাদনে কোন রাজ্য প্রথম? চীনা বাদাম উৎপাদনে প্রথম কোন রাজ্য? তো চীনা বাদাম, এই চীনা বাদাম প্রধানত তোমার লোহিত মৃত্তিকা বা তোমার হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, সুতরাং এই ধরনের কিন্তু মৃত্তিকা অঞ্চলে কিন্তু এটা জন্মে থাকে। তো এই চীনা বাদাম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? বলো বলো, দ্রুত বলো। তো চীনা বাদাম এমন একটি ফসল, এটা কিন্তু একটা ভারতে আর্থিক ফসল চীনা বাদাম, যেটা কিন্তু বাদামটাকে কিন্তু ভারত রপ্তানি করে থাকে, বিদেশে রপ্তানি করে। তো চীনা বাদাম সবচেয়ে বেশি উৎপাদন করে থাকে কোন রাজ্য? সেটা হচ্ছে গুজরাট রাজ্য, ঠিক আছে। আর যদি বলা হয় রপ্তানি করে কোন রাজ্য? রপ্তানি করে সর্বাধিক কোন রাজ্য? সেটা হচ্ছে রাজস্থান ও গুজরাট। নেক্সট প্রশ্ন, কবির কার শিষ্য ছিলেন? কবির কে ছিলেন? একজন ছিলেন কবির, কে বলো? একজন সুফি সন্ত ছিলেন কবির। তো এই কবির তিনি যে বিভিন্ন ভাবে কিন্তু বিখ্যাত ছিলেন কবির, কবিরকে বলা হয়ে থাকে কি? কবির তিনি হিন্দু মুসলিমের মধ্যে তিনি যে মেলবন্ধন সেটা কিন্তু তিনি প্রচারিত করেছিলেন, তাই তো? তারপরে সেই তিনি দুই পঙ্ক্তির কবিতা লিখতেন যেটাকে দোহা বলা হয়। তারপরে তার একটা বিখ্যাত কিন্তু তোমার উক্তি আছে যে ঈশ্বর, আল্লাহ, রাম ও রহিম এক, এরকম বলে একটা তার বিখ্যাত উক্তি আছে কবিরের। তো কবির একজন ব্যক্তির হচ্ছে তোমার শিষ্য, তিনি কে? তো কবির হচ্ছে এখানে রামানন্দ, তিনিও একজন কিন্তু সন্ত ছিলেন।
তো সেই রামানন্দের কিন্তু শিষ্য ছিলেন কবির। নেক্সট হচ্ছে রাধা মোহন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? রাধা মোহন কাপ কোনটির সঙ্গে সম্পর্কিত? ব্যাডমিন্টন, পোলো, গলফ, হকি, কোনটির সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে কি? রাধা মোহন কাপ, এটা তোমার হচ্ছে যুক্ত পোলো খেলার সঙ্গে। নেক্সট প্রশ্ন হচ্ছে বলশেবিক বিপ্লব হয় কত সালে? বলশেবিক বিপ্লব, এই বলশেবিক বিপ্লবটা হয় কত সালে? আচ্ছা, বলশেবিক বিপ্লবটা হয় কোথায়? এটা হয়েছিল কোথায়? রাশিয়া। আচ্ছা, শুধু রাশিয়া বললে হবে না, এটা সোভিয়েত রাশিয়া হবে। সোভিয়েত রাশিয়াতে বলশেবিক বিপ্লব দেখা দেয়। বলশেবিক হচ্ছে একটা সংগঠন যেটা হচ্ছে কমিউনিস্ট কিন্তু মতাদর্শের যারা ছিল তারা একটি বিপ্লব, এই বিপ্লবটাকে অক্টোবর বিপ্লবও বলা হয়। অক্টোবর বিপ্লব। তো এই বিপ্লবটা কখন হয়েছিল? এই বিপ্লবটা হয়েছিল, সঠিক উত্তর হবে এখানে 1917 সালে বলশেবিক বিপ্লব বা অক্টোবর বিপ্লবটি হয়। তো এই বিপ্লবের পরে কিন্তু তোমার এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে একজনের নাম জেনে রাখো, তিনি হচ্ছেন লেনিন। ভ্লাদিমির লেনিন ছিলেন প্রধান কিন্তু নেতৃত্বে বলশেবিক বিপ্লবের। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা আছে, তোমরা নিশ্চয়ই জানো। প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু যে পরিকল্পনা গ্রহণ করা হতো সেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। তো এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো সকলে এটার কমেন্ট অ্যান্সারে করে যাবে, সকলে এটার উত্তর করে যাবে। আমি কিন্তু প্রতিদিন সকলের উত্তর দেখি, আর যারা প্রতিদিন অ্যান্সার করো তাদের সকলকে কিন্তু ধন্যবাদ প্রতিদিন অ্যান্সার করার জন্য। নেক্সট প্রশ্ন, কে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? সেটা হবে কিরণ বেদি, তিনি হচ্ছেন প্রথম মহিলা আইপিএস। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? বল, গ্লোমেরুলাস এটা একটা কি এবং এটা কোথায় পাওয়া যায়? অ্যান্সার হবে কি, দেখো গ্লোমেরুলাসটা কি? গ্লোমেরুলাস হচ্ছে যে নেফ্রন থাকে, নেফ্রন কি বৃক্কের, কিন্তু এটা থাকে হচ্ছে বৃক্কেতে। বৃক্কের যে একক, গঠনগত একক বা কার্যগত একক যেটাকে আমরা বলে থাকি নেফ্রন, সেই নেফ্রনের একটা অংশটাকে যেটাকে আমরা বলে থাকি বাউম্যানস ক্যাপসুল বলে, এরকম একটা অংশ আছে বাউম্যানস ক্যাপসুল। সেই বাউম্যানস ক্যাপসুলের অন্তর্গত কিছু এরকম রক্ত জালিকা, ধমনী থেকে সৃষ্ট কিছু রক্ত জালিকা, রক্তগুচ্ছ এখানে থাকে, যেগুলো নেফ্রনে কিন্তু তোমার রক্ত পরিবহন করে থাকে। এই অংশটাকেই কিন্তু বলে হয়ে থাকে, বা ওই রক্ত জালক গুচ্ছকে বলা হয় কি, গ্লোমেরুলাস। ঠিক আছে, নিম্নের কে গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করতেন? গুলরুখি ছদ্মনামে কে কবিতা রচনা করতেন? ইন্টারেস্টিং না প্রশ্নটা? এবং আজকের প্রশ্নগুলো কিন্তু ইন্টারেস্টিং, দুর্দান্ত প্রশ্ন। গুলরুখি, গুলরুখি কথার অর্থ হচ্ছে কি? গুলরুখি কথার অর্থ হচ্ছে লাল ফুল। কি এই কথার অর্থ? লাল ফুল। এই গুলরুখি ছদ্মনামে একজন কবিতা রচনা করতেন, তিনি কে? তিনি হচ্ছেন সিকেন্দার লোদি বা সিকেন্দার শাহ লোদি। আচ্ছা, তিনি কোন ভাষায় কবিতা রচনা করতেন এটাও একটু জেনে রাখো। তিনি ভাষায় রচনা করতেন ফার্সি কবিতা। কি ভাষায় রচনা করতেন? ফার্সি কবিতা তিনি রচনা করতেন। সিকেন্দার লোদি তিনি ছিলেন লোধি বংশের কি শ্রেষ্ঠ শাসক, এবং তিনি যে বহুল লোদির পরবর্তী সময়ে কিন্তু এখানে শাসন করেছিলেন। আরেকটা জিনিস, তিনি তার যে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল, এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে 1504 সালে। নেক্সট, প্রতি বছর কার জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয় জাতীয় মহিলা দিবস? তো কার জন্মবার্ষিকী স্মরণে জাতীয় মহিলা দিবসটি পালন করা হয়? সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু, সুচেতা কৃপালিনী, বিজয়লক্ষ্মী পণ্ডিত। আচ্ছা, জাতীয় মহিলা দিবস, আমাদের যে জাতীয় মহিলা দিবস ন্যাশনাল ওমেন্স ডে, এটা কবে পালন করা হয়? এটা পালন করা হচ্ছে
13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি এই দিনে কিন্তু পালন করা হয় জাতীয় মহিলা দিবস। এবং এটা কার জন্মদিন 13ই ফেব্রুয়ারি? 1879 সালে 13ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সরোজিনী নাইডু। তার জন্মদিন উপলক্ষে জাতীয় মহিলা দিবস পালন করা হয়। আচ্ছা, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয় এটাও বলো। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 8ই মার্চ। এই দিনে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নিচে কোনটি বংশগত রোগ? বংশগত রোগ বা এটাকে আমরা বলে থাকি প্রধানত জিনগত রোগ হিসেবে। বংশগত রোগ বা জিনগত রোগ যেগুলো জিনের কিছু ত্রুটির কারণে কিন্তু বংশগত বা আমার মধ্যে যদি জিনের কোনো ত্রুটি বা কোনো জিনগত রোগ থাকে সেটা কিন্তু আমার পরবর্তী জেনারেশনেও যেতে পারে, এগুলোকে বলা হয়ে থাকে বংশগত রোগ। তো এর মধ্যে কোনটি বংশগত রোগ? সেটা হবে হিমোফিলিয়া রোগ, এখানে বংশগত রোগ। ঠিক আছে, হিমোফিলিয়া কি বাহিত রোগ বলতো? এই যে তোমার বংশগত রোগ, এটাকে বা জিনগত রোগকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অটোজোম বাহিত, আরেকটি হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত। যেমন হিমোফিলিয়া রোগটা হচ্ছে তোমার ফ্যাক্টর 8 কি ফ্যাক্টর 8 এর কিন্তু কারণে হয়ে থাকে। হিমোফিলিয়া রোগটা কি? হিমোফিলিয়া রোগটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত। কি এটা কিন্তু তোমার হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম বাহিত। এবং এটা হচ্ছে তোমার কি করে? প্রধানত হিমোফিলিয়া রোগটি হচ্ছে রক্ত জমাট বাঁধতে, কিন্তু যে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে দেয় না হিমোফিলিয়া রোগ, তাই তো? আরেকটি সেক্স ক্রোমোজোম বাহিত এমন একটি রোগ আছে যেটাকে আমরা বর্ণান্ধতা বলি। বর্ণান্ধতা একটা কিন্তু সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটাও এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। অটোজোম বাহিত কিছু রোগ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য তোমার উদাহরণ হচ্ছে থ্যালাসেমিয়া, দেন হচ্ছে তোমার অ্যালবিনিজম, তারপরে তোমার আরো আছে যেমন ডাউন সিনড্রোম। ওকে, তো প্রভৃতি হচ্ছে অটোজোম বাহিত রোগ। নেক্সট প্রশ্ন হচ্ছে 38তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? কোন দুটি দেশের সীমান্তে 38তম প্যারালাল লাইনটি অবস্থিত? তম প্যারালাল লাইন এটা অবস্থিত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে। দিল্লির সুলতান তুগলক বংশের, দিল্লির সুলতানি যুগের অ্যাকচুয়ালি এখানে বলে বোঝানো হচ্ছে, তো দিল্লির সুলতানি যুগের তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? আচ্ছা, তুগলক বংশ সবচেয়ে বেশি দিন ধরে কিন্তু শাসন করেছিল যে সুলতানি যুগে, সেটা হচ্ছে এই তুগলক বংশ। তুগলক বংশের তোমার হচ্ছে 1320 থেকে 1413 বছর পর্যন্ত শাসন করেছিল তুগলক বংশ। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, বা তার প্রকৃত নাম ছিল তোমার হচ্ছে গাজী মালিক, তাই তো? গাজী মালিক প্রতিষ্ঠাতা। এবং এই বংশে কিছু উল্লেখযোগ্য শাসক এসেছে, যেমন মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ শাসক এই বংশের। এবং এই বংশের যিনি শেষ শাসক তিনি কে? এই বংশের শেষ শাসক যিনি, তিনি হচ্ছেন নাসির উদ্দিন মাহমুদ শাহ। কে? নাসির উদ্দিন মাহমুদ শাহ। তিনি 1413 সাল পর্যন্ত কিন্তু শাসন করেছিলেন দিল্লিতে। এবং এই মাহমুদ শাহর সময়েই তৈমুর লং 1398
সালে ভারত আক্রমণ করে তৈমুরলং? এটাও আমরা জেনে রাখি। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি থাকে? তো ক্লোরোফিল হচ্ছে কি সবুজ রঞ্জক যুক্ত, তোমার সবুজ রঞ্জককে বলা হয়ে থাকে ক্লোরোফিল, তাই তো? তো এটা থাকে তোমার সবুজ পাতাতে। তো ক্লোরোফিল এ যে ধাতুটি থাকে সেটি কোনটি? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। খেদা সত্যাগ্রহ হয় কত সালে? খেদা সত্যাগ্রহ গান্ধীজি পরিচালিত অন্যতম একটি সত্যাগ্রহ ছিল খেদা সত্যাগ্রহ, যেখানে গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেলরা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কোথায় হয় খেদা সত্যাগ্রহ বলতো? গুজরাটে হয়। এটা কিন্তু একটা কৃষক বিদ্রোহ ছিল। তো খেদা সত্যাগ্রহ, গান্ধীজি বিভিন্ন কিন্তু সত্যাগ্রহ পরিচালন করেছিলেন, যেমন চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আরো বিভিন্ন কিন্তু আন্দোলনের সঙ্গে গান্ধীজি যুক্ত ছিলেন। তো এই খেদা সত্যাগ্রহটা কবে হয়েছিল? সেটা হচ্ছে 1918 সালে। পৃথিবীর উচ্চতম রাজধানী শহর কোনটি? পৃথিবীর উচ্চতম রাজধানী শহর, এখানে শহর বলা হয়নি, শহর বললে এটা কিন্তু আলাদা উত্তর হতো। কিভাবে? দেখো, শহর বললে উত্তর হবে কি? সেটা হচ্ছে লাসা, পৃথিবীর উচ্চতম শহর। পৃথিবীর উচ্চতম শহর কি? লাসা। লাসা হচ্ছে যে তোমার হচ্ছে তিব্বত অঞ্চল আছে, তিব্বতের কিন্তু রাজধানী ছিল। তিব্বত কিন্তু একটা সময় পর্যন্ত স্বাধীন দেশ ছিল, জানো? তিব্বতকে বর্তমানে এটা চীন কন্ট্রোল করে এবং এটা কিন্তু বর্তমানে কোনো রাজধানী শহর নয়। তো লাদাখের কেন্দ্র নির্বাহী কিন্তু যে অঞ্চল, সেটা হচ্ছে তোমার লাসা। এই লাসা পৃথিবীর উচ্চতম শহরের কিন্তু খেতাব ধরে রেখেছে। আর পৃথিবীর উচ্চতম রাজধানী শহরের কথা যদি বলা হয়, সেটা হবে লা পাজ। লা পাজ কোথাকার রাজধানী? লা পাজ হচ্ছে বলিভিয়ার রাজধানী। বলিভিয়ার রাজধানী হচ্ছে লা পাজ, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 3650 মিটার উচ্চতা বিশিষ্ট। ঠিক আছে, যারা এখনো আমাদের TWS একাডেমি অ্যাপে যুক্ত হওনি, তোমরা আমাদের TWS একাডেমি থেকে সেরা টিচারদের কাছ থেকে সেরা ক্লাস নিতে পারবে। সেখানে অভিজ্ঞ টিচারদের দ্বারা প্রতিদিন ক্লাস করানো হচ্ছে, সমস্ত বিষয়ের উপর থেকে ক্লাস করানো হচ্ছে, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস ক্লাস। তোমরা পছন্দ মতো ব্যাচে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। সেখানে ক্লাস করলে প্রতিদিন সোম থেকে শনি লাইভ ক্লাস পাবে, তার সঙ্গে রেকর্ডেড দেখার সুযোগ পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, বিভিন্ন কিন্তু পিডিএফ পাবে প্রতিটি ক্লাসের, এবং তার সঙ্গে কিন্তু আরো অনেক কিছু। তো ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো। খুবই সহজ সিম্পল একটি অ্যাপ, সকলে কিন্তু ইউজ করতে পারবে। তো এই অ্যাপটি তোমরা ডাউনলোড করে সেখানে তোমাদের পছন্দের ব্যাচে এনরোল করো। এই পেইড কোর্সেসের ভিতরে চলে যাবে, সেখানে কিন্তু সমস্ত অ্যাপ আছে, খুবই স্বল্প মূল্যে তোমাদের সেখানে অ্যাপ প্রোভাইড, তোমার হচ্ছে ব্যাচ প্রোভাইড করা হচ্ছে, যেটা লিমিটেড অফার, এখনো কিন্তু অফার চলছে, অল্প কয়েকদিন অফার আছে। তো তোমরা অফার থাকতে থাকতে ভর্তি হয়ে যাও, তো খুবই স্বল্প মূল্যে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা একবার চেক আউট করবে আমাদের TWS একাডেমি অ্যাপটি এবং সকলে সেখানে জয়েন হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বৃহৎ কথার লেখক কে? আচ্ছা, বৃহৎ কথা এই যে তোমার গ্রন্থ, এটা লিখেছেন কে? অ্যান্সার হবে কে? সঠিক উত্তর হবে, এটা লিখেছেন গুণাঢ্য, তিনি লিখেছেন বৃহৎ কথা। আচ্ছা, ডন্ডি তিনিও কিন্তু একজন লেখক ছিলেন। তিনি বিভিন্ন তোমার এরকম গ্রন্থ লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য তার একটি গ্রন্থের নাম মনে রাখো, দশম কুমার চরিত। কি তার গ্রন্থের নাম? দশম কুমার চরিত। বিশাখ দত্তের একটি গ্রন্থ, উল্লেখযোগ্য গ্রন্থ আছে বিশাখ দত্তের, যেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম প্রভৃতি হচ্ছে কিন্তু বিশাখ দত্তের লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ। ভাস তিনি লিখেছেন কি? ভাস লিখেছেন কি? সঠিক উত্তর হবে স্বপ্ন বাসব দত্তা। কে লিখেছেন? ভাস দ্বারা লেখা। থাইরক্সিন হরমোন উৎপন্ন হয় কোন অ্যামিনো অ্যাসিড থেকে?
ইন্টারেস্টিং প্রশ্ন। থাইরক্সিন যে হরমোন, সেই থাইরক্সিন হরমোন কে আমরা কি হিসাবে চিনি বলো? থাইরক্সিন হরমোন T4, তাই তো? থাইরক্সিন হরমোনের সংকেত বা এটার তোমার হচ্ছে রাসায়নিক নাম কি? টেট্রা আয়োডো থাইরোনিন। টেট্রা আয়োডো থাইরোনিন তোমার হচ্ছে থাইরক্সিন হরমোনের নাম। তো এই থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থ থেকে কিন্তু এটা নিঃসৃত হয়ে থাকে। তো এটা এই থাইরক্সিন হরমোনের যে টি, এটা বলতে বোঝানো হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। এটা কিন্তু তোমার হচ্ছে থাইরক্সিন হরমোন গঠনে সাহায্য করে। সেটা কোনটি? সেটা হচ্ছে টাইরোসিন। অপশন সি সঠিক উত্তর হবে, টাইরোসিন অ্যামিনো অ্যাসিড থাকে। চাঁদ বিবি দক্ষিণাত্যের কোন সালতানাত শাসন করতেন? তো চাঁদ বিবি একজন শাসক ছিলেন দক্ষিণাত্যের। কোথাকার শাসক ছিলেন তিনি? তিনি ছিলেন বিজাপুর। কোথাকার শাসক ছিলেন? বিজাপুরের তিনি শাসক ছিলেন। তো বিজাপুরের শাসক বলতে তিনি বিজাপুর অঞ্চলের অন্তর্গত, অ্যাকচুয়ালি বিজাপুরের নয়, একটা বিশেষ অঞ্চলের শাসক ছিলেন, যেটা হচ্ছে আহমেদনগর। সেখানে তিনি শাসন করতেন, ঠিক আছে, যেটা বিজাপুরের মধ্যেই আসতো। তো এই আহমেদনগরে তোমার হচ্ছে আহমেদনগর, এখানে তিনি আহমেদনগরে আকবর তিনি আক্রমণ করেন। তো আকবরের আক্রমণকালে চাঁদ বিবি বা চাঁদ সুলতানা তিনি সেখানকার শাসক ছিলেন এবং তিনি আকবরের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন শহর মূলধনের শহর নামে পরিচিত? কোন শহরকে ফাইন্যান্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা মূলধনের শহর বলা হয়? তো বিভিন্ন শহরকে বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়ে থাকে, যেমন বেঙ্গালুরু গার্ডেন সিটি, সায়েন্স সিটি, সিলিকন ভ্যালি প্রভৃতি বলা হয়। তো কলকাতাকে বলা হয় কি? প্রসাদ নগরী, সংস্কৃত শহর বলা হয় কলকাতাকে। তো তেমনি মূলধনের শহর কোনটিকে বলা হয়? সেটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয় মূলধনের শহর। আচ্ছা, মুম্বাইকে আর কি কি বলা হয়? আর কি কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। আর কি বলা হয়? সিটি অফ সেভেন আইল্যান্ড বলা হয়ে থাকে মুম্বাইকে। জহর রোজগার যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়েছিল? জহর রোজগার যোজনা এটা কবে চালু হয়েছিল? প্রথমে দেখি জহর রোজগার যোজনা এটা কবে চালু হয়। এটা চালু হয়েছিল 1989-এ, এটা কিন্তু তোমার হচ্ছে চালু হয়। এই যোজনাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিতরে আসে? সেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে আসে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990 পর্যন্ত কিন্তু ছিল। 6 এপ্রিল 1930 দিনটি ভারতের ইতিহাসে সুপরিচিত, কারণ এই তারিখে ড্যাশের সাথে সম্পর্কিত। এই তারিখটি কিসের সঙ্গে সম্পর্কিত? 6 এপ্রিল 1930 দিনটি। অ্যান্সার হবে কি? 6 এপ্রিল 1930 সালে গান্ধীজি কি করেছিল? তার যে লবণ আইন সেটা ভঙ্গ করেছিল। লবণ আইন কবে ভঙ্গ করে? তিনি ডান্ডি অভিযান করেন 12ই মার্চ তোমার 1930 সালে ডান্ডি অভিযান শুরু করেন। সেখান থেকে তিনি 1930 সালে 5ই এপ্রিল সেখানে পৌঁছান। পৌঁছে 6ই এপ্রিল লবণ আইন ভঙ্গ করেন। এই দিনে কি করেন? লবণ আইন ভঙ্গ করেন এবং তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। এখানে যদি অপশনে আইন অমান্য আন্দোলন থাকতো এটাও কিন্তু সঠিক হতো, ঠিক আছে। তো এটা মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রার সঙ্গে সম্পর্কিত। পরাক্রম দিবস কবে পালিত হয়? পরাক্রম দিবসটি কবে পালিত হয়? এটা পালিত হয় কবে? সেটা হচ্ছে নেতাজি জয়ন্তীতে পালন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পালন করা হয় পরাক্রম দিবস 23শে জানুয়ারি। ক্ষারীয় দ্রবণে পিএইচ হয় কত? পিএইচ এর পুরো কথা কি বলতে পারবে? পিএইচ এর পুরো কথা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের পরিমাণ, ঠিক আছে। তো এইটা হচ্ছে বা হাইড্রোজেনের কতটা ঘনত্ব আছে এটাই বোঝাতে কিন্তু পিএইচ কথাটা ব্যবহার করা হয়। পিএইচ এর পুরো কথা তাহলে কি? পোটেনশিয়াল অফ
হাইড্রোজেন। তো পিএইচ এটা কিভাবে আমরা বুঝতে পারি? দেখো পিএইচ এর মান কি ধরা হয়ে থাকে, পিএইচ কে ধরা হয় 25°C উষ্ণতায় সাধারণ একদম বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে কি, সেটা হচ্ছে 7। এবং এর থেকে যদি কম হয়, এর থেকে কম হলে কি হবে, সেটা হবে অ্যাসিড। বেশি হলে কি হবে, 7 বেশি হলে এটা হবে ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, তো অ্যান্সার হবে এখানে 7 কম হবে এটা, ঠিক আছে, ক্ষার। আর অ্যাসিড হবে কম। নিচের মধ্যে কে চৈতন্যদেবের সময় বাংলার সমসাময়িক শাসক ছিলেন? চৈতন্যদেব তার সমসাময়িক শাসক কে ছিলেন? সেটা হবে আলাউদ্দিন হুসেন শাহ। কোন মৃত্তিকাকে রেগুর নামে পরিচিত? কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত? কোন মৃত্তিকা পরিচিত রেগুর মৃত্তিকা নামে? সেটা হবে কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয়ে থাকে রেগুর মৃত্তিকা। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সম্পর্কে আলোচনা করলাম একটু সংক্ষেপে। তো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটি সকলে লাইক করে দেবে ক্লাসে একটি, এবং ক্লাসটি কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগবে। আর আমাদের TWS একাডেমি অ্যাপ ইউর গেটওয়ে টু সাকসেস, সেখানে যদি তোমরা ভর্তি হতে চাও, আমাদের সেরা টিচারদের কাছ থেকে যদি ক্লাস নিতে চাও কোয়ালিটি সম্পন্ন ক্লাস, তাহলে একবার চেক আউট করবে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, টাটা।